মেসি সংক্রান্ত ২ টা সুসমাচার। মানে সুন্দর খবর আজকাল খুব জনপ্রিয়তা লাভ করছে গত বেশ কিছুদিন ধরে। ১ম কথাটা হচ্ছে যে মেসি খেলছে এমন কোনো দল কখনো কোনো টুর্নামেন্টের ১ম রাউন্ড থেকে বাদ পড়ে নাই। ২য় কথাটা হচ্ছে মেসি খেলছে এমন কোনো দল কখনো রেলিগেটেড হয় নাই অথবা তার ওই সংশ্লিষ্ট টুর্নামেন্টের ২য় সারির কম্পিটিশনে খেলতে হয় নাই। মানে চ্যাম্পিয়ন্স লিগ খেলতো ইউরোপাতে নেমে গেছে। এরকম ঘটনা কখনো ঘটে নাই। এটা একটা অনন্য সাধারণ অ্যাচিভমেন্ট। অনন্য সাধারণ অ্যাচিভমেন্ট। এটাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, একটা টপ পর্যায়ের অ্যাথলেট আর কারো এই রেকর্ড আছে কিনা এটা আসলে বের করা খুব দুঃসাধ্য ব্যাপার। কারণ আপনি এভাবে খেলোয়াড় ধরে ধরে বাছাই করতে পারবেন না। তবে ধারণা করা হয় যে যারা শীর্ষ অ্যাথলেট, শীর্ষ ফুটবলার তাদের কারোর এই বিচিত্র রেকর্ড নাই। আমরা যাদের চিনি শীর্ষ ফুটবলার তাদের সবার কথা চোখ বুঝলে জানি যে একবার অমুক জায়গায় ১ম রাউন্ড থেকে বাদ পড়ছিল বা তমুক জায়গায় একবার তারা ইউরোপা খেলতে বাধ্য হয়েছে। ফলে এটা নিয়ে ২ টা মত তৈরি হয়েছে। একটা তো আর্জেন্টাইনরা বা বার্সা ভক্তরা সবাই মিলে একটা উল্লাস শুরু করছে যে দিস ইজ আওয়ার গোট। সে কখনো সেকেন্ড ডিভিশনে খেলে না, কখনো ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে না, খুবই স্বাভাবিক। কিন্তু এর কাউন্টারে একটা মত দেওয়া শুরু হয়েছে। আমি পার্সোনালি কারোর সঙ্গে তুলনা করতে রাজি না। তারপর রাইভাল একটা মতামত তৈরি হয়েছে যে এটা মেসির ভাগ্য। ভাগ্যটাই এরকম যে সে তো ছোটবেলা থেকে বড় বড় দলে খেলছে। সে খেলছে বার্সেলোনা, পিএসজি, আর্জেন্টিনা এসব দলে। সে কেন ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়বে? এটা একটা যুক্তি। দ্বিতীয় কথা, সে খেলছে ক্লাবে সারাটা জীবন বার্সেলোনা, পিএসজিতে। সে কেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে নেমে যাবে? আসলে কি ব্যাপারটা তাই? আসলেই কি এত সোজা? না, এত সোজা না। যেভাবে ব্যাপারটারে ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হয় এবং মেসি সবসময় বেনিফিশিয়ারি হিসাবে এই সুযোগগুলো পাইছে এটা বলা হয়, তাতে মনে হয় যে মেসি সবসময় খুব মখমলের একটা বিছানায় ছিল। মেসিকে মেসিকে কখনো এইসব অ্যাচিভ করতে কিছু করতে হয় নাই। প্রথম কথা হচ্ছে যে মেসির দল যখন যা জিতছে, যখনই ১ম রাউন্ড পার হয়ে ২য় রাউন্ডে গেছে, ফাইনাল পর্যন্ত গেছে, কিছু ট্রফি জিতছে, এটার পেছনে মেসির যে অবদান ওটাই বলে দেয় যে মেসির যোগ্যতা বলেই ওই দলগুলোতে খেলছে। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাকে মানে এইসব ভাবের কথায় আপনারা গলবেন না আমি জানি। এইজন্য আমি আপনাকে অন্তত ৫টা এরকম উদাহরণ, যেটাকে বলে চোখে আঙ্গুল দিয়ে দেখানো ৫টা উদাহরণ দেখাবো যেখানে শুধু মেসির কারণে তার দল ১ম রাউন্ড থেকে বাদ পড়া থেকে বেঁচে গেছে অথবা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ডিমোটেড হওয়া থেকে বেঁচে গেছে, নতুবা এমনও পরিস্থিতি হচ্ছে যে তার দল ১ম রাউন্ডও খেলতে পারতো না, মানে বাছাই পর্বই পার হতে পারতো না লিওনেল মেসি না থাকলে। এরকম অন্তত ৫টা ঘটনা আপনাকে বলি তাহলে বুঝবেন যে পৃথিবীর কোনো কিছু ভাগ্য দিয়ে হয় না। স্রষ্টা তাকে ততটুকু দেন যে ততটুকু ডিজার্ভ করে। সেই গল্পগুলো ৫টা গল্প একটু আজকে শুনি তাহলে আমরা। দেখেন, মেসিকে নিয়ে কথা বলতে গেলে লোকেরা যেসব থোড়বড়ি খাড়া কথা বলে, থোড়বড়ি খাড়া মানে জানেন তো? এটা সত্যজিতের খুব প্রিয় একটা উক্তি ছিল যে থোড়বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। মানে কথার মধ্যে কোনো সারবত্তা নেই, একই কথা রিপিট করা। সেই থোড়বড়ি খাড়ার একটা হচ্ছে যে ও তো বার্সেলোনায় ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটাইছে। ফলে বার্সেলোনায় এত সুবিধা পাইছে, একটা সময় তো বলা হতো যে জাভি ইনিয়েস্তা ছাড়াও কিছু পারে না। ওকে জাভি ইনিয়েস্তার সাপোর্ট দিতে হয়। সে সেটা তো দেখাইছে যে জাভি ইনিয়েস্তা লাগে না, তার নিজের সন্তানের বয়সী পোলাপান নিয়েও সে বিশ্বকাপ জিততে পারে। ওকে ফরগেট ইট। এরপরে যে যুক্তিটা দেওয়া হয় যে বার্সেলোনায় খেলছে, ওই বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটা, ওদের নিয়ে তো সে কখনো শঙ্কাই পড়ে নাই। কে বলছে আপনারে? আপনি মেসির পুরো ক্যারিয়ার ফলো করেন না তার মানে? একেবারে শুরুর দিকেই বার্সেলোনাতে মেসি যখন খেলতেছে সে অবস্থায় তার ইউরোপাতে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা ২০০৭-৮ সিজনের ঘটনা। একটু মনে করে দেখেন কি অবস্থা ছিল। রাইকার্ডে সেটা শেষ সিজন ছিল। তখন বার্সেলোনায় মেসি একাধারে ইনজুরিতে ভুগতেছে এবং সিজনের শুরুটা একটু খারাপ ফর্মও গেল। এই অবস্থায় মেসি যখন ইনজুরিতে তখন বার্সেলোনা পয়েন্ট টেবিলে নামতে নামতে ৬ নম্বরে চলে গেছে লা লিগায়। এখন আপনি জানেন যে যদি ৪-এর মধ্যে থাকতে না পারে, মানে ৪ পর্যন্ত থাকতে না পারে, তাহলে পরের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না। বার্সেলোনা কিন্তু মেসি চলে যাওয়ার পরেও একবার এই অবস্থায় পড়লো। কিন্তু মেসি থাকতে ওই আসলে ১ম এবং সিরিয়াসলি বললে ওই একবারই ওই ক্রাইসিসে পড়লো। মেসি ইনজুরি কাটায় ফিরলো। ততদিনে বার্সেলোনার সমর্থকরা, তখন তো আমরা বার্সেলোনার খেলা রেগুলার দেখি, ফলে এই এখন যারা এইসব কথাবার্তা বলেন এগুলো শুনলে একটু হাসি লাগে।
যে রাইকার্ডের যে টিম ছিল, রাইকার্ডের ওই টিমের কাছে কেউ দাঁড়ানোর মতো ছিল না, মেসি ওই টিমে কোনো ভূমিকায় রাখা লাগতো না, অমুক তমুক কত বড় কথা শুনি না। মেসি ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচে গোল করলো, পয়েন্ট টেবিলে একটু উঠলো বার্সেলোনা। এবং পরবর্তী ম্যাচগুলো সিজনের যে শেষ 3 মাস, এই 3 মাস মেসি কার্যত ডেস্ট্রয় করে দিল লা লিগায় তার প্রতিপক্ষদের। এবং সেইটার সুবাদে মেসির এই অতিমানবীয় পারফরমেন্সের সুবাদেই বার্সেলোনা আসলে ওই তার দীর্ঘ যে লক ব্যাক সেটারে কাটায় 3 নম্বরে সিজন শেষ করলো। মানে তারা অ্যাকচুয়ালি সিজন শেষ করার কথা ছিল মেসির ওই অতিমানবীয় পারফরমেন্স না হলে। বিশেষ করে আমার মনে পড়ে অ্যাথলেটিক বিলবাও এগেনস্টে একটা ম্যাচ ছিল, ওই ম্যাচটা আসলে বার্সাকে জিততেই হতো। ওই ম্যাচটা যদি বার্সা না জিততো তাহলে 4-এর ভিতরে ঢোকা প্রায় অসম্ভব হয়ে যেত। পরে তো 3-এ গেছে, শেষ দিকে গিয়ে প্রতিপক্ষরাও একটু খারাপ করছে অমুক তমুক, কিন্তু সিজনে এরকম একটা সময় আসছিল, এটা একদম স্মৃতি থেকে বলতেছি, বিলবাওয়ের এগেনস্টে একটা ম্যাচ, ওই ম্যাচটা বার্সাকে জিততেই হবে, না জিতলে মোটামুটি গাণিতিক সমীকরণে তারা 4-এর বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় বিলবাওয়ের বিপক্ষে ওই ম্যাচটা মেসি একা বের করে আনছিল, একটা গোল নিজে করছিল, একটা অ্যাসিস্ট করছিল, এটুকু আমার মনে আছে। তার মানে বুঝলেন যে একটা ছেলে যাকে আপনারা মনে করেন যে সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে এবং জীবনে কিছু করে খায় নাই, তার ক্লাব ক্যারিয়ারের শুরুটাই হয়েছে দলকে ওই ডিমোশন থেকে বাঁচানো থেকে। সে দলকে ইউরোপাতে নামতে দেয় নাই, সে এইটা করে দলকে টেনে তুলছে। এখন আবারও বলি, এরপরে বার্সা যা কিছু অ্যাচিভ করছে, আপনি কি মনে করেন মেসির পারফরমেন্স যদি বার্সার পারফরমেন্স থেকে বিয়োগ করেন তাহলে বার্সা আসলে কয়বার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারতো এই সময়কালে? মেসি যখন বার্সা ছাড়লো তার আগ পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই সময় কয়বার মেসিকে ছাড়াই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের খেলার মতো পারফরমেন্স করছে? ফাইনাল টাইনাল বাদ দেন, এই যে 3টা চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতছে টিতছে এসব হিসাব বাদ দেন, ওখানে মেসি কি ভূমিকা রাখছে আমি ধরে নিলাম, ও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে না অমুক তমুক, এইসব ভাব কথা আমি মানে নিলাম। মেসির পারফরমেন্সটা জাস্ট লিগ থেকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিলে দেখেন যে বার্সেলোনা প্রতিবার পয়েন্ট টেবিলে কোথায় থাকে। তাতে কি প্রতিবার তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারতো? পারতো না। ফলে আপনার যখন একটা কিছু রেগুলার ঘটে, সচিন যখন রেগুলার ইন্ডিয়াকে ম্যাচ জেতায়, তখন এইসব বোগাস আইডিয়া তৈরি হয় যে সচিন বোধহয় ইন্ডিয়াকে সচিন ভালো খেললে ইন্ডিয়া ম্যাচ জেতে না। পরিসংখ্যান বের করেন রে ভাই, যতগুলো উইনিং কজে সচিনের সেঞ্চুরি আছে বা রান আছে, এতগুলো দুনিয়ার কারোরই খুঁজে পাবেন না। গ্রেটেস্ট হয়ে যাওয়ার এই আরেক সমস্যা, আপনার প্রত্যেকটা বড় বড় ব্যাপারেও মনে হবে খুব সাধারণ, কারণ এত সাবলীলভাবে করে এই যে গ্রেটরা, এত সাবলীলভাবে করে। মেসি যখন গোলটা করে না, আমার মনে হয় আমিও বোধহয় পারতাম, জাস্ট ওই মেসির জায়গায় আমি খেলতেছি না বলে, ওই রকম পজিশনে বল পাইলে, গেটাপের বিপক্ষে যেরকম গোল করছিল ওরকম পজিশনে বল পাইলে আমিও ওরকম একটা দৌড় দিতাম, 6 জনের কাটায় আমিও যে গোলে বলটা করতাম। এই যে একটা বিশেষ জটিলতর বিষয়ের সরল বানায় ফেলা, এটা হচ্ছে গ্রেটদের সমস্যা। এতে হয় কি, সাধারণ দর্শকরা যারা টিভিতে দেখতেছে তারা ভাবে এটা এমন কোনো কম্য না, ওটা আমিও পারতাম, বা যে কেউ পারে, যে কোনো রাইভাল পারে না, পারে না। ওকে, বার্সেলোনার ব্যাপারটা বললাম, যে বার্সেলোনারে বাকিগুলো যেটা বলছি ওইটা তো ভাবের কথা, যে তারটা বাদ দেন, বাদ দিলে দেখেন কয়বার চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। একেবারে চোখে আঙুল দিয়ে বললাম যে বার্সেলোনারে একদম ক্যারিয়ারের শুরুতেই একবার ইউরোপাতে নেমে যাওয়া থেকে বাঁচাইছে, সেটা আপনাকে বললাম। এবার আসেন জাতীয় দলে কি কি করছে, আর্জেন্টিনাকে কয়বার সে কোন কোন জায়গা থেকে রক্ষা করে নিয়ে আসছে। আমরা তো বলতেছি যে মেসির কোনো দল কখনো ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে নাই, আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপায় নেমে যাওয়ার মতো ডিমোশন কখনো হয় নাই তার কোনো দলের। এর চেয়ে ভয়াবহ ব্যাপার হইতে যাচ্ছিল 2010 বিশ্বকাপের কথা মনে করে দেখেন, মেসির দল বিশ্বকাপে বাছাই পর্ব পার করছিল না। বিশ্বাস করেন, যদি বিশ্বাস না হয়, সেই সময় স্মৃতি যাদের আছে তারা তো এতক্ষণ হাসতে শুরু করছেন যে দাদা দারুণ একটা কথা মনে করছেন। আর যদি সেই সময় স্মৃতি না থাকে, এখন 2025, মানে 15 বছর আগের কথা, 15 বছর আগে যাদের বয়স 7-8 পর্যন্ত ছিল তাদের তো মনে করা কঠিন, মানে এখন যাদের 22-23 তারাও ঠিক মনে করতে পারবেন না, তাদেরকে একটু গোটাগুটি করতে হবে, বেশি কিছু না, ইন্টারনেটে সার্চ দিলেই হবে, একটু 2010 বিশ্বকাপ বাছাই পর্ব মেসি এরকম সার্চ দিলেই হবে, তাহলে বুঝবেন যে 2010-এ কি ঘটছিল। 2010-এ ম্যারাডোনার যখন আর্জেন্টিনার কোচ করা হলো, সে একটা ডিজাস্টার বানায় ফেললো, একটা ডিজাস্টার বানায় ফেললো। আপনি যদি আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে তারকাখচিত দলগুলো খোঁজেন তাহলে 2010-এর যে দলটা ওইটা একটা। আমি শুধু একটা জিনিস বলি, 2010-এর অ্যাটাকটা কি ছিল? 2010-এর অ্যাটাকটা ছিল মেসি, হিগুয়েন, মিলিতো, আগুয়েরো, এই ছিল মোটামুটি তাদের অ্যাটাক। ডিমারিয়া, এই যে মেসি, হিগুয়েন, আগুয়েরো, মিলিতো, প্রত্যেকে যার যার লিগের সে বছরের সর্বোচ্চ স্কোরার ছিল। ইংলিশ লিগ, লা লিগা, ফ্রেঞ্চ লিগ, আর হচ্ছে ইতালিয়ান লিগ, সিরিয়া।
প্রত্যেকে এইসব লিগের সর্বোচ্চ গোলদাতা ছিল। এই অবস্থায় এরকম একটা দল গোলই করতে পারে না বাছাই পর্বে, গোলই করতে পারে না। বলিভিয়ার বিপক্ষে হেরে বসলো 6-1-এ। হারার পরে যেটা হলো, পয়েন্ট টেবিলে তারা যথারীতি এই লাতিন অঞ্চলে কিন্তু বাছাই পর্ব পার হয় সরাসরি অনেকগুলো দল, তারা ওই কোটার বাইরে চলে গেল। ওই কোটার বাইরে চলে গেলে যে একটা বিপাকে ওইবার পড়তো, কারণ ওইবার তাদের প্লে অফ খেলতে হতো সম্ভবত ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নের সঙ্গে। ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন তখন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার যে ওই বছরে 2010-এর যে টিম, তার সঙ্গে আর্জেন্টিনা যে পারফর্ম করতেছে ম্যারাডোনা আন্ডারে, তাতে খুব নিশ্চিত করে বলা যায় না যে প্লে অফ পার হয়ে তারা বিশ্বকাপ খেলতে পারবে। যাই হোক, সরাসরি বিশ্বকাপ খেলতে পারতেছে না, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছিল। তখন তাদের টানা দুটো ম্যাচই জিততে হবে, শেষ দুটো ম্যাচ। এরকম একটা অবস্থায় পড়লো আর্জেন্টিনা ম্যারাডোনার হাতে। ম্যারাডোনা তো পাগল, একের পরে এক ভুলভাল ডিসিশন নিচ্ছে, রিকুল মেরে খেলাচ্ছে না, জানের তীরে ডাকতেছে না। তার মধ্যে সেই দুটো ম্যাচে ভয়াবহভাবে একেবারে দৈব শক্তির মতো জ্বলে উঠলো আমাদের লিওনেল মেসি। একেবারে শেষ ম্যাচটা ছিল পেরুর বিপক্ষে। পেরুর বিপক্ষে এই ম্যাচটা জিততেই হতো। পেরুর বিপক্ষে আগের ম্যাচটাও জিততেই হতো, সেটাও মেসি জিতায় আছে। লাস্ট ম্যাচ হচ্ছে পেরুর বিপক্ষে। পেরুর বিপক্ষে এই ম্যাচটা না জিতলেই ওই যে আপনার প্লে অফ খেলতে চলে যেতে হবে। সেরকম একটা অবস্থায় 90 মিনিট পর্যন্ত গোল শূন্য, মানে ড্র। আর গেছে আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপ আর খেলতে পারতেছে না, 2000 বিশ্বকাপ। 92 মিনিট মানে অ্যাডেড টাইমের খেলা চলতেছে। মেসি নিজেদের বক্স থেকে একটা বল নিয়ে একটা দৌড় দিল, ওরকম 5-7টা ডিফেন্ডারদের কাটায় বক্সের বাইরে থেকে একটা অ্যাসিস্ট করলো মার্টিন পালেরমো। আপনাদের নাম মনে আছে কিনা, বৃদ্ধ এক তখন স্ট্রাইকার, ততদিনে ক্যারিয়ার শেষ। মার্টিন পালেরমো একটা গোল করলো, আর্জেন্টিনা বিশ্বকাপে চলে গেল। এবং ওই ম্যাচের পর ম্যারাডোনা, মানে ম্যাচের পর না, ওই গোলের পরেই স্লাইড করে পড়লো, পড়ে বলল যে আমার সাধু হচ্ছে মার্টিন পালেরমো, সর্বকালের সেরা খেলোয়াড়, অমুক তমুক। কিন্তু ম্যাজিকটা কে দেখালো? ম্যাজিকটা দেখালো মেসি। মেসি শুধু তার দলকে প্রথম রাউন্ড থেকে বাদ পড়া থেকে ঠেকাইছে তা না, যে একবার নিকট অতীতকালে আর্জেন্টিনা বাছাই পর্ব থেকেই বাদ পড়ে যাচ্ছিল, সেটাও ঠেকাইছে লিওনেল মেসি। মানে বোঝেন, এই লোক জাতীয় দলেও শুধু ভাগ্য দিয়ে কোনোদিন খেলে নেই, বরং জাতীয় দলে যতটুক যা ঘটছে, আর্জেন্টিনার জাতীয় দল 2006 সাল থেকে শুরু করে এই 22 পর্যন্ত যেটুকু অ্যাচিভ করতে পারছে, এই যে 5-6টা ফাইনাল খেলছে, ও এতগুলো কোয়ার্টার ফাইনাল খেলছে, প্রতিটা জিনিস মেসির কারণে করছে। প্রতিটা জিনিস। ওই যে আবার বললাম যে এগুলোরে বাদবাদি মনে হবে আপনার কাছে, যে না এটা তো হিসাব করা যায় না, এখানে তো গোল অ্যাসিস্ট দিয়ে বুঝতেছি না। বুঝবেন না, 2010 বিশ্বকাপে মেসির একটা গোলও নাই। তারপরেও আপনি 10 বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ দেখেন, তাহলে বুঝবেন যে মেসি কি করছে 10 বিশ্বকাপে। আমি তো এখনো বলি যে 2022 বিশ্বকাপে, মানে 2010-এও যা পারফর্ম করছে, তা যদি 2022-এ করতো, তাহলে 2022-এও যে লাখ সঙ্গে ছিল, তাহলে 2022-এই ও 13-14টা গোল হয়ে যেত। শুধুমাত্র 10 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সে যে ম্যাজিক্যাল ফুটবলটা খেলছে। এরপর থেকে আর্জেন্টিনাকে কি কি অ্যাচিভ করাইছে, কতবার ফাইনালে খেলাইছে, সেগুলো মেসির কতটা অবদান, সেগুলো বলতে গেলে আপনি বলবেন আসলে ভাবের কথা বুঝতেছি না। আচ্ছা, চোখে আঙুল দিয়ে আরেকটা জিনিস দেখাই আর্জেন্টিনা টিমে। 2018 বিশ্বকাপের কথা মনে আছে? 2010 বিশ্বকাপের কথা যেমন বললাম যে আর্জেন্টিনার ইতিহাসে সম্ভবত অন্যতম তারকা খচিত দল, আর 2018 বিশ্বকাপের দলটাকে আমি বলি আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে ডিমোটিভেটেড একটা দল। তারকা তখনও ছিল, কিন্তু এই টিমটার সঙ্গে কোনো একটা খেলবাড়ি টুর্নামেন্টের কোনো একটা টিমের মোরালে কোনো পার্থক্য ছিল না। মানে খেলোয়াড়দের ভিতরে চরম একটা বিচ্ছিন্নতা, একজন আরেকজন থেকে চরম বিচ্ছিন্ন। খেলোয়াড়রা, আর্জেন্টিনার এই টিমটা কখনোই খুব মারাত্মক বিচ্ছিন্ন হয় না, কারণ এরা মোটামুটি ছোটবেলা থেকে একসঙ্গে খেলে আসতেছে। তারপরেও নানা রকম ক্রাইসিস ছিল, অনেক রকম ক্রাইসিস ছিল। সবচেয়ে বড় মুশকিল ছিল হচ্ছে কোচের সঙ্গে কারোর বনিবনা হচ্ছে না, কারণ না। আর্জেন্টিনার কোচ হচ্ছে তখন হোরে সাম্পাওলি। সাম্পাওলি আর্জেন্টাইন, এবং সাম্পাওলির ওই সময় রিসেন্ট পাস্ট বেশ ভালো কিছু অর্জনও ছিল। বিশেষ করে চিলির কোচ হিসেবে সে আর্জেন্টিনারে হারাই কোপা জিতাইছে। এইটা তার বড় একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখা হচ্ছিল। এছাড়া স্প্যানিশ লিগে সেভিয়া টেভিয়ার হয়ে মোটামুটি রেজাল্ট ছিল। লিগ টিগ জেতা বড় কিছু ছিল না, কিন্তু সাম্পাওলি তখন বেশ নাম করা কোচ। কিন্তু সাম্পাওলির জাতীয় দলে যে এসে যেটা করলো, সে ম্যারাডোনার চেয়েও বড় ডিজাস্টার করলো। ম্যারাডোনার তো একটা সুবিধা ছিল, ম্যারাডোনা প্রচুর ভুলভাল করলেও, প্রচুর আজগুবি সিদ্ধান্ত নিলেও টিম কিন্তু তার প্রতি কখনো রেসপেক্ট হারাইতো না। এখানে একটা ব্যাপার ছিল, ম্যারাডোনার যে হাইট, মানে উচ্চতার হাইট না, ম্যারাডোনার যে কিংবদন্তি হিসাবে হাইট, ওইটা তো মেসিদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল। ফলে তারা ওইটা ক্ষমা ঘেন্না করে দেওয়া, আমাদের এলাকায় যেটা বলে যে ক্ষমা ঘেন্না করে দেওয়া, যা করছে বস্ত
বস করছে, আমাদের লিজেন্ড, ঠিক আছে, ওনার সঙ্গে আছি। কিন্তু সাম্পাওলির তো ওই সুযোগ নেই। সাম্পাওলি ওই রেসপেক্ট কোত্থেকে পাবে? ফলে সাম্পাওলি যখন দলটা তাল গোল পাকায় ফেললো, তখন এই খেলোয়াড়রা কার্যত তার পাশ থেকে একবারে সমর্থন উইথড্র করে নিল। আপনাদের মনে আছে কিনা 2018 বিশ্বকাপের শুরুর আগেই, মানে প্রথম ম্যাচ খেলার আগেই খেলোয়াড়রা বোর্ডকে বলছিল যে কোচকে সরায় নিতে, কোচকে ড্রেসিং রুম থেকে বের করে নিতে, কোচের দরকার নেই, প্রয়োজনে তখন কিন্তু এই যে এসকালোনি, আইমার, ওরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচ, এবং বলা হয়েছিল আইমার বা এসকালোনি টিম চালাবে বিশ্বকাপে, আমরা এটার মধ্যে নাই। ওই বিশ্বকাপেই স্পেনের ঠিক একই ঘটনা ঘটছিল, তাদের কোচ উইথড্র করতে হয়েছিল, মানে আরেকটা নাটকে আর্জেন্টিনা যেতে চাচ্ছিল না, যে কারণে নিতান্ত জোর করে সাম্পাওলিকে রেখে দেওয়া ছিল। সেও কোনো ফাংশন করতেছিল না, টিমও ফাংশন করতেছিল না। আর্জেন্টিনার আসলে ফার্স্ট রাউন্ডে বাদ পড়ার এবার আবার সম্ভাবনা ছিল। ইনফ্যাক্ট 2002 সালের পরে, এর ভিতরে 2010-এ তো বাছাই পর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা ছিল, আর 2002 সালের পরে এবার একটা রিয়েলিস্টিক চান্স যে আর্জেন্টিনা ফার্স্ট রাউন্ড পার হতে পারবে না। এবং এই রিয়েলিস্টিক চান্সটা এত রিয়েলিটি হয়ে গেল, এটা আমরা কল্পনাও করি নাই। প্রথম 2 ম্যাচ পরে দেখা গেল আর্জেন্টিনার সাকল্যে অর্জন হচ্ছে একটা মাত্র পয়েন্ট, মানে প্রথম 2 ম্যাচে 1 ম্যাচ হারছে, 1 ম্যাচ ড্র করছে। এটা নিয়ে আপনি সেকেন্ড রাউন্ডে তো যাইতে পারবেন না। তারপরেও গ্রুপগুলোতে 2018 বিশ্বকাপটা একটা ছেঁড়া বেড়া বিশ্বকাপ ছিল, প্রত্যেকটা গ্রুপে যাচ্ছে তাই অবস্থা, প্রত্যেকটা গ্রুপে ফেভারিটরা কেউ ম্যাচ জিততেছে না, কেউ 2 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ফলে গ্রুপে আর্জেন্টিনা গ্রুপে ওরকম ছেঁড়া বেড়া লাগলো। ওরকম একটা ইকুয়েশনে দাঁড়ালো যে আর্জেন্টিনা যদি নাইজেরিয়ার বিপক্ষে কোনোভাবে জেতে, তাহলে আর্জেন্টিনা চলে যাবে। নাইজেরিয়া তো আর্জেন্টিনা চিরকালের নেমেসিস, বিভিন্ন জায়গায় আটকায় দেয়, আবার তাদের হারায় অনেক কিছু, জেতেও। শেষ পর্যন্ত সেই আর্জেন্টিনা কিভাবে সেকেন্ড রাউন্ডে গেল একটু মনে করেন, বলেন যে কিভাবে সেকেন্ড রাউন্ডে গেল, কে জিতাইছিল? উপর থেকে কেউ এসে জিতাইছিল? উপরের আশীর্বাদ তো অবশ্যই লাগে, কিন্তু ওই লিওনেল মেসি বানেগার অসাধারণ একটা পাস ছিল, সেই পাস থেকে গোল করে জয়টা কনফার্ম করলো, জয়টা কনফার্ম করে আর্জেন্টিনাকে সেকেন্ড রাউন্ডে তুললো। এবং এইখানে আমি একটা মজার কথা বলি, ওই বিশ্বকাপে কিন্তু আবার আর্জেন্টিনা তার সেরা খেলাটা একটা ম্যাচে খেলছিল, সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। মানে শুধু অ্যাটাক যদি আপনি বিবেচনা করেন, ডিফেন্স তো যাচ্ছে তাই খেলছে, ওই টিম যে তাও খেলছে এটাই তো অনেক। তারপরেও ওই টিম ফ্রান্সের বিপক্ষে যে গেমটা খেলছিল, মানে লিডই তো নিয়ে নিছিল, 2-1 লিড নিয়ে নিছিল, পরে সেটা 3-2-তে হেরে গেল। ওই ফ্রান্স পরবর্তীতে কি প্রবল প্রতাপে ওই ফ্রান্সই বিশ্বকাপ জিতলো। আর্জেন্টিনা কিন্তু ওই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়ায়ও মেসিরা ওই বিশ্বকাপে একটা দুর্দান্ত ম্যাচ খেলছিল। তারপর দুর্দান্ত ম্যাচ খেলার মানে এই না যে তারা বিশ্বকাপে ভালো কিছু করার কথা ছিল, যেটুকু গেছে ওই মেসির কল্যাণে গেছে। তাহলে দেখলেন, আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে 3টা ঘটনা দেখাইলাম। আবার আপনাকে একটা 4 নম্বরে যে ঘটনাটা দেখাই, সেটাও আর্জেন্টিনার, সেটা হচ্ছে এই বিশ্বকাপের। বিশ্বাস হচ্ছে এই বিশ্বকাপের কথা বললে? আপনার এত কাছের ঘটনা, 2025 সালে আছেন, মাত্র 3টা বছর আগের ঘটনা, কিন্তু আমি নিশ্চিত আপনাদের বেশিরভাগেরই এখনকার এই কথাটা শুনে একটু চমকায় যাবেন। তারপর মুহূর্তেই মনে হবে যে তাই তো গত বিশ্বকাপে কি হয়েছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, এবং পরে প্রত্যেকটা ম্যাচ জিতে তাদের চ্যাম্পিয়ন হইতে হয়েছে। প্রথম ম্যাচেই তারা সৌদি আরবের বিপক্ষে হেরে গেছিল, ওই হারের পরে তাদের আর কোনো ম্যাচ ড্র করারও সুযোগ ছিল না। হ্যাঁ, ড্র করছে, পরবর্তীতে নকআউট পর্বে পেনাল্টিতে জিতে গেছে, কিন্তু কোথাও 1 পয়েন্ট নেওয়ার আর সুযোগ ছিল না, তাদেরকে প্রত্যেকটা ম্যাচ জিততে হতো, জিতে জিতে তাদের উপরে উঠতে হতো, এবং শেষ পর্যন্ত তারা তাই করছে। কিন্তু প্রথম পর্বেই তো বাদ পড়ার অবস্থা তৈরি হলো না। খুবই আনএক্সপেক্টেড ভাবে টানা 36 ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা দল সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই হেরে গেল। এবং গ্রুপটা কি কি একটা কঠিন গ্রুপ, সেখানে আপনি সবচেয়ে দুর্বল দলটার বিপক্ষে পয়েন্ট খোয়ায় বসলেন, 0 পয়েন্ট আপনি পাইলেন। তার মানে এরপরে বাকি 2 ম্যাচে আপনি কোনো একটা ম্যাচ ড্র করলেই আপনি ছিটকে গেছেন, বিশ্বকাপের স্বপ্নটা আপনি সব শেষ। বিশেষত মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা যদি না জিততো আর্জেন্টিনা, তাহলে আর এত কথারই কোনো সুযোগ থাকতো না। আজকেই এত কথা বলতেছে, এই উৎসাহটাই আর পাইতাম না, হয়তো জীবনটাই অন্যরকম হয়ে যেত। সেই ম্যাচটাও তো জিতালো মেসি, সেই ম্যাচটাও তো মেসি বের করে আনলো। তাহলে আবারও দেখলেন, সে শুধু ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়া ঠেকাইতে পারে তা না, ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়া ঠেকায় পরের রাউন্ডে যাওয়া এবং শেষ পর্যন্ত ট্রফিটা নেওয়া, ওই জিনিসটাও সে পারে, ওই জিনিসটাও সে যোগ্যতা দিয়েই করে, ওই জিনিসটাও ভাগ্য তাকে ওইখানে বসায় দেয় না। আবারও বলি, ভাগ্য বসায়,
ভাগ্য তাকেই বসায় যে ওটা ডিজার্ভ করে, স্রষ্টা তাকেই ওটা দেয় যে ওটা ডিজার্ভ করে। শেষ পর্যন্ত মেসি ওই সোনালি ট্রফিটা ডিজার্ভ করতো বলেই মেসিকে ওইটা দেওয়া হয়েছে। সেটা ডিজার্ভ করা প্রমাণ করার জন্য তাকে ওটা করে আসতে হয়েছে, বারবার ওইটা প্রুভ করতে হয়েছে যে আমি আমার টিমকে একা টেনে নিয়ে যেতে পারি এবং সেই যোগ্যতা আমার আছে। আর একটা না, অ্যাকচুয়ালি উদাহরণ আছে আমার হাতে আরো দুটো, কিন্তু দুটো যেহেতু ইন্টার মিয়ামি রয়ে দুটোকেই আমি একটা করে বলতেছি। মানে মনে হয় যে ওটা একটাই। অ্যাকচুয়ালি আপনাদের ৫টা গল্প বলবো বলছিলাম, ৬টাই বলি। প্রথমত হচ্ছে ২০২৩-এ যখন ইন্টার মিয়ামিতে গেল, ইন্টার মিয়ামিতে কি অবস্থা? ইন্টার মিয়ামিতে যখন গেল মেসি, তখন ইন্টার মিয়ামি হচ্ছে টেবিলে ১৫ নাম্বার দল। ১৫ নাম্বার দল হিসাবে তাদের লিগ শেষ করতে হবে, এরকম একটা অবস্থা। এখন ইন্টার মিয়ামির কাছে এর চেয়ে বেশি প্রত্যাশা এর আগে কোনোদিন ছিল না। ওখানে একটা ব্যাপার ছিল যে একটা সুযোগ মেসির সামনে ছিল, একটা অবিশ্বাস্য সুযোগ। সেটা হচ্ছে দলটাকে যদি ১৫ থেকে টেনে ৯-তে তোলা যায় তাহলে মেসির দল মিয়ামি লিগ কাপ খেলতে পারবে, লিগস কাপ খেলতে পারবে। এই লিগ কাপ খেলাটাও মিয়ামির জন্য তখন স্বপ্ন বিশেষ। মেসি সেই কাজটা করলো, একবার প্রথম ম্যাচটাই মেসি নেমে ফ্রি কিক থেকে গোল করলো, অ্যাসিস্ট করলো এবং দলটাকে একা কাঁধে টেনে ওই নাম্বারের মধ্যে ঢুকালো, লিগ কাপে নিল, লিগ কাপ জিতালো মিয়ামিকে। মানে আপনি অনায়াসে এভাবে ভাবতে পারেন যে ইন্টার মিয়ামিকে মেসি যদি লিগস কাপে না তুলতে পারতো তাহলে ওটাই তো তার এই রেকর্ড ভেঙে যাওয়া হতো। কারণ ইন্টার মিয়ামির তো চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ নেই, তাদের তো ইউরোপাতে নেমে যাওয়ারও সুযোগ নেই, তাদের সবচেয়ে এলিট টুর্নামেন্ট তো ওই যে লিগস কাপ। ফলে সেই লিগস কাপ না খেলতে পারাটাই তো তার জন্য রেকর্ড ভেঙে যাওয়া। সে কি করলো, তলানিতে পড়ে থাকা সেই দলটাকে নিয়ে লিগস কাপে গেল, রেকর্ড ভাঙতে দিল না এবং তাদেরকে লিগস কাপ জেতালো। এভাবেই মেসি চলে এবং শেষ পর্যন্ত এই বছরের ঘটনাটা দেখেন। এবছর এসে সে যখন এই কথাটা সবচেয়ে বেশি উচ্চারিত হলো যে মেসি কখনো ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে না, সেই কথাটা উচ্চারিত হলো যখন মেসি তার ইন্টার মিয়ামির ভাঙাচোরা দলকে নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে গেল। মূলত ওই যে লিগস কাপ জেতার ফলে ইন্টার মিয়ামিকে সুযোগ দেওয়া হলো ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার। আমি বলি এটা ওয়াইল্ড কার্ড, কারণ ইন্টার মিয়ামির যে স্ট্যাটাস, যে দল, তাতে মেসির দল হওয়ার পরেও এটা ছিল মেসি এবং 10টি কলা গাছ। এই দল কোনোভাবেই আসলে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য না। তারা যে গ্রুপটায় পড়ছে দেখেন, আল আহলি, পোর্তো আর পালমেইরাস, কি তিনটা দল। আল আহলি ওকে, আল আহলির সঙ্গে হয়তো ইন্টার মিয়ামির কম্পিটিশন হইলেও হইতে পারে। পোর্তো কারা? পোর্তো সাবেক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল, এখন হয়তো তাদের সেই সুদিন নাই, স্টিল গায়ে ওই সিলটা তো আছে। পালমেইরাস কারা? পালমেইরাস ব্রাজিলের অন্যতম ঐতিহ্যবাহী দল, এদেরকে টপকায় ইন্টার মিয়ামি তো দূরে থাক, আল আহলিও স্বপ্ন দেখে নাই সেকেন্ড রাউন্ডে যাবে। সেখানে ইন্টার মিয়ামি কি করলো, প্রথম ম্যাচেই আল আহলিকে আটকায় দিল, ফাইন, আটকায় দিল, এটুকু মেনে নেওয়া যায়। দ্বিতীয় ম্যাচে পোর্তোকে হারায় দিল। আপনি এটা কল্পনা করতে পারেন? এটা তো ভাই আমাদের ফরাসগঞ্জ যদি ম্যানচেস্টার ইউনাইটেড আটকায় দেয় সেরকম একটা ভয়াবহ ব্যাপার হবে। সেরকম করলো তারা, পোর্তোরে হারায় দিল। এবং তৃতীয় ম্যাচে তাদের পালমেইরাসের সঙ্গে ড্র করলেই চলতো। সে ড্র না, আমার যতদূর মনে পড়ে ৮০ মিনিট পর্যন্ত ইন্টার মিয়ামি ২ গোলের লিড ধরে রাখলো এবং জিতে চ্যাম্পিয়ন হয়ে যাবে এরকম একটা অবস্থা, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে এইসব দানবের উপস্থিতিতে। না, শেষ পর্যন্ত গোলকিপার এবং ডিফেন্ডারদের কিছু ব্লান্ডারের কারণে ২-২ হলো। ওকে, ড্র নিয়ে পরের রাউন্ডে গেল, মেসির রেকর্ড ভাঙলো না। এখন আপনি বলবেন যে এটা গিফট, আপনি বলবেন এটা ভাগ্য, আপনি বলবেন এটা পাতানো, আপনি বলবেন সব কিছু আগে থেকে ঠিক করা। জি না জনাব, এগুলো সব কিছু আগে থেকে একজন ঠিক করে রাখে, এটা সত্যি। সেটা হচ্ছে উপরে স্রষ্টা। তিনি কেন ঠিক করে রাখেন? তিনি ঠিক করে রাখেন, তিনি দেখেন যে কে সবচেয়ে বেশি এফোর্ট দেয়, কে সবচেয়ে বেশি যোগ্য, কে সবচেয়ে বেশি অনেস্টির সঙ্গে এই খেলাটার জন্য জীবন দিয়ে যাচ্ছে, সেই লোকটাকে তিনি গিফট করেন। এটা অবশ্যই সত্যি। তা না হলে মেসি এই যে দীর্ঘ জীবন ট্রফি শূন্য থাকলো, ইন্টারন্যাশনাল ট্রফি, শেষ পর্যন্ত এসে ২-৩ বছরের ব্যবধানে তার হাতে 4টা ট্রফি তুলে দিল না, ইনক্লুডিং এ ওয়ার্ল্ড কাপ দিচ্ছে। এটা তো অবশ্যই পাতানো, স্রষ্টার পাতানো, কিন্তু স্রষ্টা যাত্রার জন্য পাতায় না, স্রষ্টা শ্রেষ্ঠ লোকটার জন্যই পাতায় শুধুমাত্র। এটা মাথায় রাখবেন যে শ্রেষ্ঠ লোকটার জন্যই পাতায়, সেই শ্রেষ্ঠ লোকটা লিওনেল মেসি। ফলে তার যোগ্যতাকে কোনো সময় সন্দেহ করবেন না, এটা সে ভাগ্য